পৃথিবীর ইতিহাসের ধনী হওয়ার সবচেয়ে সহজ সময় চলছে এখন। ধনী হওয়া বলেন, ওয়েলথ ক্রিয়েশন বলেন, অনেক বেশি ইনকাম করা বলেন, এই জিনিসটার গোপন যেই সিক্রেট কোডিংটা, সিক্রেট যে রহস্যটা, এই জিনিসটা আজকে আমরা উদ্ঘাটন করব। আপনার লাইফের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইম্পর্টেন্ট সেশন হতে যাচ্ছে এটা। আপনি যদি মিস্টারি জানতে চান তাহলে আপনাকে হিস্টোরি জানতে হবে। আলটিমেটলি রহস্যটা কোন জায়গায়, কিভাবে মানুষ যুগের পর যুগ হয়েছে, এন্ড আমিও কিভাবে হতে পারি। আপনার বয়স হতে পারে 40, 50, 45 বা 30, 25। অলরেডি এই জীবন এই পর্যন্ত এসে পড়েছে, আপনি এখন পর্যন্ত বের করতে পারেননি। দ্যাট মিনস আরো হয়তো পরবর্তী 10 বছর পরেও করতে পারতেন কিনা, এটার মধ্যে ডাউট আছে, সন্দেহ আছে যে আসলে হতো কিনা। অ্যান্ড এই সেশনের শেষে আপনাদের জন্য আমি একটা দারুণ গিফট অ্যানাউন্সমেন্ট করব, যেটা আপনার এই যাত্রায়, ধনী হওয়ার যাত্রা, ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু আনার যাত্রায় দারুণভাবে হেল্পফুল হবে। সো আমরা আমাদের মেইন ডিসকাশনে চলে আসছি। আপনি যদি এই যে বললাম যে রহস্য উদ্ঘাটন, এটার রহস্যের ইংলিশ হচ্ছে গিয়ে মিস্টারি। আপনি যদি মিস্টারি জানতে চান তাহলে আপনাকে হিস্টোরি জানতে হবে। আপনি যখন হিস্টোরি বুঝতে পারবেন তাহলে আপনি একটা প্যাটার্ন পেয়ে যাবেন। আপনি যখন ওয়েলথ ক্রিয়েশনের হিস্টোরি বা ইতিহাসটা দেখবেন তখন আপনি একটা প্যাটার্ন দেখতে পারবেন যে আচ্ছা, কিভাবে মানুষ যুগের পর যুগ ওয়েলথ ক্রিয়েশন করে আসছে। এই প্যাটার্নটা যখন আপনি ডিকোড করে ফেলবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আলটিমেটলি রহস্যটা কোন জায়গায়, কিভাবে মানুষ যুগের পর যুগ হয়েছে, অ্যান্ড আমিও কিভাবে হতে পারি। আমি জানি এই জিনিসটা যদি আপনি নিজে রিসার্চ করে বের করতেন, আপনার বয়স হতে পারে 40, 50, 45 বা 30, 25। অলরেডি এই জীবন এই পর্যন্ত এসে পড়েছে, আপনি এখন পর্যন্ত বের করতে পারেননি। দ্যাট মিনস আরও হয়তো পরবর্তী 10 বছর করেও করতে পারতেন কিনা, এটার মধ্যে ডাউট আছে, সন্দেহ আছে যে আসলে হতো কিনা। সো আমি এই রিসার্চটা আপনার জন্য নিজে নিজেই করে রেখেছি। দ্যাটস ওয়াই আপনার ওই 10 বছরের কষ্টটা করার দরকার নেই, বাট আপনার এই জিনিসটাকে বোঝার দরকার আছে, এটার ভিতরে ঢোকার দরকার আছে, অ্যান্ড এটাকে আপনার লাইফে কাজে লাগানোর দরকার আছে। সো দেখেন, একদম শুরুর দিকে যদি আমরা চলে যাই, পৃথিবীর যখন শুরুর পর্যায়ে মানুষ যখন ওয়েলথ ক্রিয়েশন নিয়ে চিন্তা করত, তখন 0 to 1750 অর্থাৎ 1750 সাল পর্যন্ত যেই যুগটা ছিল, এই যুগটাকে বলা হয় এগ্রিকালচারাল এইজ। এগ্রিকালচারাল এইজে ল্যান্ড ইজ ইকুয়ালস টু ওয়েলথ ছিল, অর্থাৎ যার জমি জমা ছিল, যার ল্যান্ড ছিল, তারাই ধনী হতো। এবং ওই সময়টা থেকেই ল্যান্ড লর্ড অথবা জমিদারি যেই বিষয়টা, এই যে বিষয়টা শুরু হয়েছিল, যে এই যে আমরা মাঝে মাঝে বলি না যে এই তুমি কি জমিদার হয়ে গেছো নাকি, এই যে জমিদার হয়ে গেছো নাকি বলার মাধ্যমে আমরা বুঝাচ্ছি যে অনেক ধনী হয়ে গিয়েছো নাকি। এই জমিদার শব্দটা এসেছিল যখন এমন একটা প্রথা ছিল যে যাদের কাছে জমি আছে তারাই অনেক ধনী। অ্যান্ড আপনি যদি ওই আমলটা একটুখানি চিন্তা করেন তাহলে খেয়াল করবেন দুই টাইপের মানুষ ছিল। এক টাইপ ছিল যাদের কাছে জমি আছে, আরেকটা টাইপ ছিল যারা সেই জমিতে কাজ করতো, অর্থাৎ কৃষক। ডেফিনেটলি যারা কৃষক তাদের জন্য ধনী হওয়াটা ছিল কষ্টকর, কারণ তারা সেখানে ওয়ার্ক করত। আর যারা হচ্ছে জমির মালিক ছিল, জমিদার ছিল, তারা ন্যাচারালি ধনী হতো। এবং এটা এমন একটা সময় ছিল যেই সময়ে অনেকটা আপনার জন্মগতভাবেই ধনী হতে হবে, না হলে আপনি পারবেন না। ওই টাইমটাই ছিল এরকম যে আপনি যদি একটা জমিদারি ঘরে জন্মান তাহলেই আপনি ধনী হতে পারছেন, বিকজ আপনার তাহলে জমি জমা আছে। আর যদি আপনি কৃষকের ঘরে জন্মান, ন্যাচারালি আপনার যেহেতু জমি জমা নাই, সেহেতু আপনি জন্মাচ্ছেন দরিদ্র হিসেবে, আপনি লাইফটাকে লিড করছেন পুয়ার হিসেবে, আপনি মারাও যাচ্ছেন গরিব হিসাবে। এটা এরকম একটা যুগ ছিল যে ভাই জন্মগত ধনী হলেই আমি ধনী, না হলে আমি জন্মগত গরিব হলে আমি গরিব। ওকে, এই প্রথা যখন শেষ 1750 সালে একজন লোক, উনি হচ্ছে গিয়ে এই ব্রেইনটাকে ইউজ করে মেশিন আবিষ্কার করেছেন। এবং 1750 থেকে 1950 যে যুগটা গিয়েছে, এই যুগটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল এইজ। ইন্ডাস্ট্রিয়াল এইজে বুঝতেই পারছেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে। এই টাইমটাকে বলা হয় মেশিন ইজ ইকুয়ালস টু ওয়েলথ, অর্থাৎ
যাদের কাছে মেশিন ছিল তারা ওয়েলদি ছিল। খেয়াল করে দেখেন, এই যুগটাতে আপনারা জন্মগতভাবে ধনী হওয়ার দরকার নেই। আপনি যদি আপনার ব্রেইনকে ইউজ করতে পারেন ভালো, আপনি যদি এই যুগটার জন্মটা একটু খেয়াল করেন, কৃষি যে যুগটা ছিল বা এগ্রিকালচারাল এইজটা যে ছিল, এই সময়ের প্রবলেমগুলো কি কি, যে কষ্ট করে কাজ করতে হতো, সব কিছু হচ্ছে গিয়ে ম্যানুয়ালি করতে হতো, মানুষ নিজেই সব করতো। এই যুগটাকে সহজ করার জন্য ইন্ডাস্ট্রিয়াল এজের জন্ম, যে আচ্ছা এই জায়গায় যেহেতু এতগুলা কষ্ট, তাইলে আমরা মেশিন দিয়ে কাজগুলা করলে আরো বেশি ইজিয়ার। একটা যুগকে সহজ করার জন্য দ্বিতীয় যুগের সূচনা। মেশিন ইজ ইকুয়ালস টু ওয়েলথ, যে যেই ব্যাপারে মেশিন বানাইতে পারতেছে ব্রেন ইউজ করে, তার মানে বুঝতেছে যে এই জায়গায় প্রবলেম, অনেক কষ্ট হচ্ছে, এই প্রবলেমটাকে আমি কোন মেশিনের মাধ্যমে সলিউশন করতে পারি, এটা চিন্তা করে যদি সে বের করতে পারতো, তাহলে ওই লোক ধনী হয়ে যেত। এবং এই সময় পৃথিবীর বহু মানুষজন ধনী হয়েছে। আপনারা অনেকের নাম অলরেডি জানেন যে এই সময়টাতে কারা কারা বিলিয়নিয়ার পর্যন্ত হয়ে গিয়েছে। সো খেয়াল করে দেখেন, এই যুগটার দিকে যদি একটু তাকান, এটা এমন একটা সময় যে সময়ে মানুষ শুধুমাত্র মেশিন থাকলেই হবে না, এরকম মানুষ আপনার দরকার হবে যারা এই মেশিনকে চালাতে পারে। খুবই মনোযোগ দিয়ে শোনেন, এই মেশিন যাতে চালাতে পারে এরকম মানুষের দরকার হবে। এখন কিভাবে এটা চালাবে? অবভিয়াসলি শিখতে হবে হাউ টু ইউজ দিস। দ্যাট ইজ ওয়াই এই টাইমটাতে স্কুল, কলেজ, এই সিস্টেমগুলো চালু হয়েছে। এখন খেয়াল করেন, স্কুল কলেজ চালু হলো, আমি ধরেন যে খেতে কাজ করি, এখন আমার যে জমিদার তিনি এসে বলছেন যে আলিফ তুমি তো অনেক কষ্ট করতেছো, 12 ঘন্টা কাজ করতেছো, এই 12 ঘন্টা কাজ করে তুমি যাই আর্নিং করো, এর চেয়ে বেশি আর্নিং করতে পারবা তুমি, তোমার মাত্র 8 ঘন্টা কাজ করতে হবে যদি তুমি বুঝো যে মেশিনটা কিভাবে চালাতে হয়। তাহলে স্যার আমার কি করতে হবে? ওকে, তুমি দিনের বেলা কাজ করো, রাতের বেলা স্কুলে আসো, স্কুলে হচ্ছে এই জিনিসপত্রগুলো শিখো যে কিভাবে কিভাবে করতে হয়। তখন বোঝেন তখনকার আমি কি চিন্তা করব। ন্যাচারালি আমি যখন বাসায় যাব, আমার বাচ্চা কাচ্চাদেরকে শিখাবো যে কষ্ট করে তোমাদের কোনো কৃষি কাজ করতে হবে না, তোমরা ইজিলি স্কুলে চলে যাও, বুঝে ফেলো কিভাবে মেশিন চালাইতে হয়, তারপর অন্যের আন্ডারে কাজ করো, অ্যান্ড তোমরা মোটামুটি কম ইফোর্ট দিয়ে একটু কম কষ্ট করে মানে মোটামুটি ভালো ইনকাম করতে পারবা। আমি যেরকম কৃষি কাজ করে কষ্ট করতেছি তার চেয়ে অন্তত সহজ হবে তোমাদের জীবনটা। এবং ওই সময় থেকে মানুষের মাইন্ডসেট এরকম হয়ে গিয়েছে যে অলওয়েজ স্কুল ইজ দ্য অনলি সলিউশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপর হচ্ছে একটা জব নিতে হবে। এই সিস্টেমটা ওই সময়টা থেকে সূচনা হয়। এটা হচ্ছে গিয়ে বীজটা ছিল ওই সময়টা। এবং এটাকে বলা হয় একটা কন্ট্রোলড ইকোনমি। খেয়াল করে দেখেন, কন্ট্রোলড ইকোনমি মানে কি? কন্ট্রোলড ইকোনমি মানে হচ্ছে আপনি আপনার ট্যালেন্ট ধরেন যে আছে, আপনি একটা বিষয় ভালো পারেন, সে আপনি গান গাইতে পারেন ভালো, এটা আপনার একটা ট্যালেন্ট, বাট এই ট্যালেন্ট দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না ইন্ডাস্ট্রিয়াল এইজে, বিকজ ওইটা অনেক কন্ট্রোলড ইকোনমি ছিল। যার কাছে মেশিন আছে শুধুমাত্র সেই রাজা, এই টাইপের একটা ইকোনমি। যে উদাহরণটা ছিলাম, আপনি গান গাইতে পারেন, কিন্তু ধরেন আমার কাছে এরকম সিস্টেম আছে যে গান কিভাবে রেকর্ড করবেন, কিভাবে ব্রডকাস্ট করবেন, এই মেশিনারিগুলো আমার কাছে আছে। আমি যদি আপনাকে গান গাইতে না দেই, তাহলে আপনার পক্ষে সম্ভব না আপনার এই প্রতিভা মানুষকে দেখানো, আপনার ফ্লাওয়ারিশ করা। অথবা আপনি অনেক ভালো অভিনয় পারেন, বাট আমি হচ্ছে গিয়ে ক্যামেরা ট্যামেরা আমার কাছে, এখন আমি যদি আপনারা না দিই তাহলে আপনি ইউজ করতে পারবেন না, আপনি আপনার ফ্লাওয়ারিশ করতে পারবেন না। এখনকার যুগে হয়তো আপনি গান গাইতে পারেন, আপনি ফোনে একটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিচ্ছেন, আমি সেশন নিতে পারি, আমি ক্লাস নিতে পারি, আমি বোঝাতে পারি, আমি একটা সেশন রেকর্ড করে দিয়ে দিচ্ছি। কিন্তু ওই সময়ে একটা ভালো টিচার যিনি ভালো করে একটা জিনিস বোঝাতে পারতেন, বাট এটা অনেক মানুষের কাছে ছড়ানোর জন্য যাদের কাছে মেশিন ছিল, তারা যদি আপনাকে হেল্প না করে আপনি কিছুই করতে পারবেন না। এইরকম একটা কন্ট্রোলড ইকোনমি, যায় কন্ট্রোলটা অন্য মানুষের কাছে, আপনার ন্যাচারাল ট্যালেন্টগুলো ওই সময় তেমন একটা ফ্লাওয়ারিশ করতে পারতো না। এই সময়টার থেকে যখন আমরা একটুখানি সামনে আগাই, পৃথিবী যখন আরও একটুখানি আগাচ্ছে, 1950 থেকে শুরু করে অলমোস্ট 1978 সাল পর্যন্ত যে সময়টা গিয়েছে, আমি একটু অন্য কালার ইউজ করি এখানে, 1950 থেকে শুরু করে 1978, এই সময়টাকে বলা হয় ডিস্ট্রিবিউশন এইজ। এখন খেয়াল করেন,
ইন্ডাস্ট্রিয়াল এজেরও কিন্তু একটা লিমিটেশন ছিল। যেমন এগ্রিকালচারাল এজকে সহজ করার জন্য ইন্ডাস্ট্রিয়াল এজ এসেছে, আবার ইন্ডাস্ট্রিয়াল এজের মধ্যে আপনার অনেকগুলা প্রোডাকশন আছে, অর্থাৎ আপনি অনেক প্রোডাকশন করছেন, অনেক কিছু আছে, এখন এটাকে তো ডিস্ট্রিবিউশন করতে হবে, রাইট? এটা ছিল ইন্ডাস্ট্রিয়াল এজের প্রবলেম, যে ডিস্ট্রিবিউশন হচ্ছিল না। তখন 1950 থেকে 1978 সাল যে টাইমটা গিয়েছে, এইখানে ডিস্ট্রিবিউশন এইজ এসে ওয়েলথ ক্রিয়েশনের যেই হাতিয়ার এটা দখল করেছে, এবং এই সময়টাকে বলা হয় আউটলেট ইজ ইকুয়ালস টু ওয়েলথ। অর্থাৎ আপনার যদি একটা আউটলেট থাকে তাইলে আপনি অনেক বেশি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। বর্তমান যুগেও অনেক বিজনেসম্যান এখনও সেই ডিস্ট্রিবিউশন এই যে পড়ে আছে, যে আমার যদি একটা দোকান থাকে তাইলে আমার ব্যবসা হবে, নাইলে আমার হবে না। এটা ছিল বহু আগের আমলের কথা, 1978 সালে এই আমল শেষ হয়ে গিয়েছে। এই টাইমটাতে আপনারা জানেন যে কোকা কোলার মতো একটা কোম্পানি এখন আপনারা দেখছেন যে যদিও ওদের নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সারি আছে, বাট ওই কন্ট্রোভার্সারির সাইডে না যেয়ে আমরা যদি একটুখানি লার্নিংয়ের সাইড থেকে দেখি, মানে যদি আমরা শেখার চেষ্টা করি যে ওরা কীভাবে এত বড় হলো, ওরা কিন্তু ওই টাইমের একটা কোম্পানি। জাতিসংঘের আওতাভুক্ত পৃথিবীতে যতগুলো দেশ আছে তার চেয়ে বেশি দেশে কোকা কোলার কোম্পানি, মানে কোকা কোলার প্রোডাক্ট আপনি পাবেন, এত পরিমাণে ডিস্ট্রিবিউশন করেছে। আজকে দেখতেই পাচ্ছেন একটা $1 বিলিয়ন কোম্পানি। এখন দেখেন 1978 সাল যে শেষ, তারপরের টাইমটাকে একটুখানি আমরা খেয়াল করি। 1978 থেকে 1994 পর্যন্ত যে টাইমটা গিয়েছে, এই টাইমটাকে বলা হয় টেকনোলজি এজ। এই টাইমটা আপনাদের অনেক পরিচিত, কেন? কারণ আপনারা অনেকেই আপনাদের জীবদ্দশায় এই টাইমটা দেখেছেন। টেকনোলজি এইজ, এখানে ওয়েলথ ক্রিয়েশন কোনগুলো ছিল? টেক নো হাউ। যদি আপনি টেকনোলজি বুঝতেন, যেই মানুষজন টেকনোলজি ভালো বুঝতো, এই জিনিসটা ওয়েলথ ক্রিয়েশন অনেক বেশি হেল্প করতো। এবং আপনারা অলরেডি ধরে ফেলেছেন এই টাইমে কারা কারা ধনী হয়েছে। আপনারা বিল গেটসের নাম জানেন, আপনারা স্টিভ জবসকে চিনেন, এরা এই টাইমের বিলিয়নিয়ার মানুষজন। তারা টেকনোলজিকে ইউজ করেছে, এবং এই টাইমটাতে মানুষজনের চিন্তা ছিল যে কম্পিউটার প্রোগ্রামিং শিখো প্রোগ্রামিং শিখো। এই টাইমটা যখন গিয়েছে, তারপর থেকে আমরা প্রোগ্রামিংয়ের উপর অনেক বেশি ইন্টারেস্টেড হয়েছি। এবং এখন পর্যন্ত দেখবেন যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় সবার আগে সিএসসি। এটার রিজন হচ্ছে টেকনোলজি এই যে যারা প্রোগ্রামিং ভালো বুঝতো তাদের লাইফটা অনেক বেটার ছিল, তারা পৃথিবীর টপ ধনী ব্যক্তিদের তালিকায় চলে গিয়েছিলেন। আপনারা হয়তো ফিল করছেন যে আচ্ছা এটা কোন সময় কি হচ্ছে, এটা জেনে আমার কি প্রফিট হচ্ছে। আমি যখন লাস্ট মোমেন্টে আপনাকে এটার রহস্যটা বুঝাবো যে কিভাবে আপনি এই প্যাটার্নটাকে ধরে আপনার লাইফে ধনী হয়ে উঠবেন, তখন আপনি বুঝবেন যে এটা এইরকম একটা জিনিস ছিল। এখন আগে বিষয়গুলো বুঝেন যে কিভাবে পৃথিবীটা যাচ্ছে। ওকে, সো আপনারা বিল গেটসের নাম অলরেডি দেখেছেন, এবং উনি 1978 সালের এজের মধ্যে এই ঘটনা ঘটিয়েছে। বাট আপনি কি জানেন বিল গেটস কোন বছর থেকে প্রোগ্রামিং নিয়ে শেখা শুরু করেছে? উনি 1968 সাল থেকে শুরু করেছিলেন। অর্থাৎ যেই এই যে উনি ধনী হয়েছেন তারও 10 বছর আগে থেকে উনি স্টার্ট করেছেন। 10 বছর উনি বসে বসে প্রিপারেশন নিয়েছেন, এবং যখন টাইম এসেছে তখন উনি বুম করেছেন। আমরা বেশিরভাগ মানুষ আদিম আমলের যুগে পড়ে আছি। অনেকে এখন ইন্ডাস্ট্রিয়াল এজের চিন্তা ভাবনা করে, অনেকে এখনও চিন্তা করে যে আমি জন্মগত ধনী হলে, এটা এগ্রিকালচারাল এজের চিন্তা। অথচ যারা বিলিয়নিয়ার হচ্ছে তারা কিন্তু পরবর্তী কোন যুগ আসবে ওই যুগটাকে ধরে এখন কাজ করছে। খেয়াল করেন, বিল গেটস কিন্তু 1968 সালে শুরু করেছে, যেই যুগটা এসেছে 1978 সালে, অর্থাৎ 10 ইয়ার্স আগে তার স্টার্টিং। বাট আমরা ব্যাকডেটেড হয়ে বসে আছি, আমরা পিছনের দিকে বসে আছি। ওয়ারেজ আপনি যদি লাইফে গ্রো করতে চান, ধনী হতে চান অথবা ওয়েলদি হতে চান, আপনার দরকার হবে সামনের পয়েন্ট কোনটা আছে এইটাকে বুঝতে পারা, এইটাকে চিন্তা করতে পারা। এখন আপনি যদি যথেষ্ট স্মার্ট না হন এই জিনিসটাকে বোঝার জন্য অথবা এই লার্নিংগুলোকে নেয়ার জন্য, তাহলে তো ভাই আপনাকে ন্যাচারালি কষ্টই করতে হবে লাইফে, রাইট? এখন দেখেন এই টাইমটাতে গিয়েছে, তারপরে কোন যুগ এসেছে?
1994 থেকে শুরু করে 2003 সাল পর্যন্ত যে যুগটা গিয়েছে এটাকে বলা হয় ইনফরমেশন এইজ। এই ইনফরমেশন এইজে যাদের কন্ট্রোল ছিল, কন্ট্রোল অফ ইনফরমেশন ফ্লো, এই কন্ট্রোলটা যাদের ছিল, যে অনেক বেশি ইনফরমেশন যারা ফ্লো করতে পারে তারাই ধনী হয়ে গিয়েছে। যেমন ইয়াহু, গুগল, ওদের ইনফরমেশন ফ্লো ছিল বহু মানে ব্যাপক পরিমাণে। এই কারণে মানুষজন সব হচ্ছে গিয়ে, যেহেতু মানুষের জ্ঞান দরকার ছিল, ইনফরমেশন দরকার ছিল, মানুষ অনেক কিছু জানতো না, এই জিনিসপত্রগুলো তখন বিলিয়ন ডলার কোম্পানি হয়ে গিয়েছে। 2003 সাল থেকে 2008 সাল পর্যন্ত যেই টাইমটা গিয়েছে এই টাইমটাকে বলা হয়, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করছি, এই টাইমটাকে বলা হয় টেকনো ইনফো এডুটেইনমেন্ট এইজ। শুনেই কেমন জানি লাগছে যে এইটা কি জিনিস ভাই, টেকনো ইনফো এডুটেইনমেন্ট, হোয়াট ইজ দিস? টেকনো ইনফো এডুটেইনমেন্ট হচ্ছে যাদের টেকনোলজির, যারা বুঝতো, টেকনোলজি ইউজ করে যারা ইনফরমেশন রেডি করতে পারত, এবং এই জিনিসটাকে যারা এন্টারটেইনমেন্ট ওয়েতে এডুকেট করতে পারত। একটুখানি হয়তো কষ্ট লাগছে বুঝতে। টেকনোলজি ইউজ করে ইনফরমেশন গেইন করত, এবং এটাকে যখন তারা বুঝাতো, যখন তারা এডুকেট করত, তখন তারা এন্টারটেইনমেন্ট ওয়েতে এডুকেট করত। যেমন ধরেন, আমি যখন আপনাদেরকে কোনো কিছু শিখাচ্ছি, এটা কিন্তু আমি মানে স্কুল কলেজের প্রফেসরদের মতো একদম গাম্ভীর্য নিয়ে 1994 থেকে 2003 ইনফরমেশন এইজ, এটা মুখস্থ করো, এইভাবে কিন্তু বলছি না। আমি এমন সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করছি যে আপনি খেয়াল করে দেখেন, অর্থনীতি নিয়ে যারা জীবনে শুনেছেন, পড়াশোনা করেছেন, তাদের কাছে এই জিনিস কত পরিমাণে বোরিং লাগতো, যে হোয়াট ভাই, এটা একটা ফালতু জিনিস, অর্থনীতি এত কষ্ট করে মুখস্থ। বাট আমি এটাকে একটা এডুটেইনমেন্ট ওয়েতে দিচ্ছি, এন্টারটেইনমেন্ট ওয়েতে এডুকেশন দিচ্ছি, এই দুইটা মিলে হচ্ছে এডুটেইনমেন্ট। এই ওয়েতে যখন ডেলিভার করা হচ্ছিল, এই মানুষজনগুলো তখন ওয়ার্ল্ডের টপ ধনী ব্যক্তি হয়ে যাচ্ছিল। এটা 2008 সাল পর্যন্ত। এবং 2008 সাল থেকে 2020 সাল, এইটা পৃথিবীর ইতিহাসের এমন একটা টাইম যেটা সব কিছুকে চেঞ্জ করে ফেলেছে, পুরো ইতিহাসকে পরিবর্তন করে ফেলেছে। এখন আপনারা ভাবতে পারেন যে ইতিহাসকে কীভাবে পরিবর্তন, এই জিনিসটা আসলে কি? ওকে, কিভাবে পরিবর্তন করলো এটা আমরা জানবো, বাট এর আগে জানি জিনিসটা কি। জিনিসটা হচ্ছে পার্টনারশিপ এইজ। যাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বেশি ছিল, এই এইজটাতে তারা ধনী হয়েছে। ইজ ইকুয়ালস টু ওয়েলথ। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ জিনিসটা কি? ধরেন আমি ভালো বই লিখতে পারি, কিন্তু আমি ভালো সেল করতে পারি না। অ্যামাজন নামের একটা প্ল্যাটফর্ম আছে, এদের সাথে আমি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করলাম, ওরা ইচ্ছা মতো আমার সেল জেনারেশন করে দিল, আমিও ইনকাম করলাম, সেও ইনকাম করলো। ধরেন আপনি একজন মেন্টর, একজন কোচ, একজন ট্রেনার, বাট আপনার স্টুডেন্ট আপনার কোনো কোচিং কিনে না। আপনি আমার সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করলেন যে আলিফ ভাই, আপনি হচ্ছে গিয়ে আমার এই স্টুডেন্টের একটা সেশন নিতে পারেন, আপনি একটা অফার মেক করতে পারেন, এবং অফারের যে রেভিনিউ হবে, এই রেভিনিউয়ের একটা পার্সেন্টেজ 20-30% আমাকে শেয়ার করবেন। সে আপনি আমাকে 1000 জন স্টুডেন্ট দিয়েছেন, এখান থেকে আমি 10 লাখ টাকা বা 30 লাখ টাকার মতো রেভিনিউ করেছি, এটা 30% হচ্ছে গিয়ে 9 লাখ টাকা। আপনি হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মাধ্যমে 9 লাখ টাকা ক্যাশ করে ফেললেন, যে জিনিসটা আপনি হয়তো পারছিলেন না, বাট আরেকজনের সাথে কোলাপ করার কারণে এটা আপনি পারছেন। এরকমভাবে যারা করছিল, যে পার্টনারশিপ এইজটাকে যারা ধরতে পারছিল, তারা তাদের লাইফে গ্রেটেস্ট একটা পর্যায়ে চলে গিয়েছে। এবং পার্টনারশিপ এইজ এখন পর্যন্ত দেখেন, যেই এরাগুলোর কথা আমরা বলে এসেছি, এইগুলো কোনোটাই এরকম না যে সব কিছু একদম মানে নষ্ট হয়ে গিয়েছে বা দাম মানে মূল্যহীন হয়ে গিয়েছে, এরকম না। সব কিছুরই প্রভাব একটু 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 করে আছে, কারণ মেশিন যদি আপনি আজকে বাদ দিয়ে দেন তাইলে তো হবে না, জিনিসগুলো তো এখন আছে।
পার্টনারশিপ এজটা এমন একটা এজ মানে 20 সাল পর্যন্ত যেটা শেষ হয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে এরকম না, এটা আজকের পৃথিবীতে পর্যন্ত খুবই পাওয়ারফুল একটা এরা। ওয়েলথ ক্রিয়েশনের একটা দারুণ অস্ত্র হচ্ছে গিয়ে পার্টনারশিপ এজ। এই এজ ইউজ করার মাধ্যমে দেখেন আপনার কাছে নাই যে আপনি অনেক বেশি মার্কেটিং, হয়তো ভালো মার্কেটিং নলেজ আছে, বাট বেশি মানুষকে কিভাবে জানাবেন। ফেসবুকের সাথে আপনি পার্টনারশিপ করলেন, আপনি ফেসবুক অ্যাডের বাজেট দিলেন, ও আপনাকে দেখিয়ে দিল। পার্টনারশিপ এজটা প্রতিনিয়ত কন্টিনিউ হচ্ছে এবং আপনি যত ভালো পার্টনারশিপ করতে পারবেন, আপনি যত ভালো পার্টনারশিপ করতে পারবেন আপনার জন্য তত বেটার। সো এই এজটা শেষ হয়ে গেল। এজটা শেষ হওয়ার পরে বর্তমানে যে যুগটা চলছে সেই যুগটাকে বলা হয় 2020 থেকে শুরু করে এখন পর্যন্ত এটা চলছে, এখনো শেষ হয়নি। ওকে, পার্টনারশিপ এজটা কেন ডিফারেন্ট এটা একটুখানি পরে আমরা ব্যাখ্যা করছি। এই এজটাকে বলা হয় এআই এজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পৃথিবী র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, আপনারা অলরেডি বুঝতে পারছেন যে এআই কি লেভেলের। এর একটা এক্সাম্পল জাস্ট আমি আপনাকে দিই। ধরেন এই ক্লাসটা যে আমি আপনার নিচ্ছি বা এই সেশনটা যে আমি নিচ্ছি, এই হোল জিনিসটা রিসার্চ করার জন্য আপনি নিজে কষ্ট করবেন ধরেন 10 ঘন্টা, এআই এই একই জিনিস 10 মিনিটে আপনাকে বানিয়ে দিতে পারবে। অলমোস্ট একজন রিসার্চারের জন্য মিনিমাম 90% টাইম এআই কমিয়ে আনে, 90 থেকে 95% টাইম সেভ করে দিচ্ছে। খেয়াল করেন, এর মানে আপনি যেই কাজটা 90 মিনিটে করতেন বা 100 মিনিটে করতেন, সেই কাজটা আপনি 10 মিনিটে করতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু 90 মিনিট সময় কিনে ফেললেন। পৃথিবীতে টাইম এমন একটা জিনিস যেটা কিন্তু কিনা যায় না। এটা এই যে টাইম চলে যাচ্ছে তো চলেই যাচ্ছে, এটা জীবনে আর ব্যাক আসবে না। এআই ইউজ করার মাধ্যমে আপনি টাইম লাইনটাকে কমিয়ে আনতে পারছেন। দ্যাট মিনস আপনি বাকি সময়টাকে আলটিমেটলি বলা যায় ওয়ান কাইন্ড অফ কিনে ফেললেন, যেটা আপনার ওই ঠিকই কিন্তু খরচ হতো। খুবই পাওয়ারফুল একটা এইজ। এবং আজকে আপনি এআই সম্বন্ধে হয়তো অনেক বেশি কিছু জানেন না। বাই দ্য ওয়ে, আমার এআই রিলেটেড কোনো কোর্স নেই, আমি এআই রিলেটেড কোনো কিছু শিখাই না, আপনাকে আমি কোনো কোর্স অফার করব না। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ভাই আপনি মনে হয় কোর্স অফার করবেন এই কারণে আপনি বলতেছেন এআই ভালো। আমার এরকম কোনো কোর্স নাই। বাট বিলিভ মি অর নট, আপনি যদি এআই ভালো না বোঝেন তাহলে এআই শেখার জন্য আপনার এমন না যে কোর্স করতে হবে। আপনি একটা এআইকে প্রম্পট দিতে পারেন যে আমি এআই এর ব্যাপারে কিচ্ছু বুঝি না, তুমি আমার শিখাও যে কীভাবে এআই ইউজ করতে হয়, ওই আপনাকে শিখিয়ে দিবে। এটা শিখা তো বেশি ম্যাটার না। আপনি হয়তো আজকে পারেন না, বাট 1 মাস পরও যদি আপনি বলেন যে ভাই আমি 1 মাস পরও পারি না, আজকে আমি আপনাকে কনসিডার করলাম যে ওকে আজকে নাই পারতে পারেন, বাট 1 মাস পরও যদি না পারেন তাহলে ভাই আপনার দোষ এটা, কারণ আপনি জানেন যে জিনিসটা দরকার, বাট আপনি এটা নিয়ে যথেষ্ট সিরিয়াস না। সো এআই এজে যারা ভালো এআই ইউজ করতে পারছে তারা বেটার আউটপুট নিয়ে আসছে। এখন খেয়াল করেন এই হোল প্যাটার্নটাকে যদি আমরা দেখি, প্রথমত 0 to 1750 এগ্রিকালচারাল এজ যেটা গিয়েছে, এই এজে 1750 বছর টাইম লেগেছে, 1000 বছরেরও বেশি টাইম লেগেছে, তারপরও একটা এজ পরিবর্তন হয় নাই, একটা এরা পরিবর্তন হয়নি। দ্যাট মিনস মানুষ পরিবর্তনের জন্য অনেক বেশি সময় পেয়েছিল তখন। 1000 বছর সময় চলে যাচ্ছে তাও চেঞ্জ নাই কোনো। পরবর্তী এজে যদি আপনি যান, ইন্ডাস্ট্রিয়াল এজটা ছিল মাত্র 200 বছর। প্রথম এজের তুলনায় মানে অলমোস্ট কত 10 গুণ বা 9 গুণ কম সময় ছিল, অনেক টাইম কমে গিয়েছে। কিন্তু এই 200 বছর চেঞ্জের পরে পরবর্তী যে এজটা চলে গিয়েছে সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন এজ, মাত্র 28 ইয়ার্স, মাত্র 28 বছর, আরও 10 গুণ সময় কমেছে। আপনি যদি প্যাটার্নটা খেয়াল করেন, একটা এজ থেকে আরেকটা এজ সময়কাল কিন্তু কমছে, অর্থাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে দ্রুত, পৃথিবী দ্রুত চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা নোটিস করতে পারছি এই প্যাটার্নটা থেকে। এরপরে দেখেন যে 1978 থেকে 1994 এই টাইম লাইনটা 16 বছর, আরও টাইমটা কমে গেল 16 বছর, রাইট। তারপরে যদি আমরা যাই 1994 থেকে 2003, মাত্র 9 বছর।
আপনি কি বুঝতে পারছেন? প্রত্যেকটা এজ যখন আপনি একটার পর একটা যাচ্ছেন তখন আপনার ফিল হচ্ছে, তখন আপনি বুঝতে পারছেন যে এই এজে ইনকাম করা সহজ। কারণ ইনফরমেশন এজ কত সহজ, পৃথিবীতে ইনফরমেশন আপনার থাকার দরকার নেই। গাছের রং সবুজ, মানে হ্যাঁ, আকাশের রং নীল, এই ইনফরমেশন পৃথিবীর কারোর নিজস্ব সম্পত্তি না। ওয়ারেজ এগ্রিকালচারাল এই যে আপনার নিজস্ব জমি থাকতে হতো, মেশিনারি ইন্ডাস্ট্রিয়াল এই যে নিজস্ব মেশিন থাকতে হতো, ডিস্ট্রিবিউশন এই যে নিজস্ব আউটলেট থাকতে হতো, টেকনোলজি এই যে নিজস্ব টেকনোলজি থাকতে হতো, ইনফরমেশন এই যে আপনার নিজস্ব কোনো কিছু থাকার দরকার নাই ধনী হওয়ার জন্য। ইটস ক্রেজি। ইতিহাসের একটা গ্রেটেস্ট টাইম গিয়েছে, বাট এই টাইমটা ছিল মাত্র 9 বছর। এই 9 বছর পরে পরবর্তী এইজ যে টেকনো ইনফো এন্টারটেইনমেন্ট, এটা ছিল মাত্র 5 বছর। এই টাইম পর্যন্ত প্রত্যেকটা সময়কাল কমেছে এবং আপনি দেখছেন যে প্রত্যেকটা সময়ে ইনকাম করা সহজ হচ্ছে, কিন্তু আপনার কাছে এটা কঠিন মনে হয় কেন? বিকজ টাইমটা অনেক দ্রুত চলে যাচ্ছে। আপনি রেডি হতে পারছেন না। যেখানে একটা সময় 1000 বছর সময় পাওয়া যেত, শত বর্ষ সময় পাওয়া যেত, যুগের পর যুগ সময় পাওয়া যেত একটা পরিবর্তনের জন্য, আপনি সেখানে 5 বছরের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই কারণে আপনি তো চেঞ্জ হচ্ছেন না, পৃথিবী তো চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনি ধনী হতে পারছেন না। আপনার কাছে মনে হচ্ছে ধনী হওয়া কঠিন, বাট বিষয়টা কঠিন না, বিষয়টা সহজ। আপনার ফিল হচ্ছে কঠিন কারণ আপনি চেঞ্জ হচ্ছেন না। পরবর্তী 5 বছর যাওয়ার পরে সর্বপ্রথমবারের মতো 2008 থেকে 2020 এইটা ছিল 12 বছরের টাইমলাইন, অর্থাৎ প্রত্যেকটা এরাতে কমেছে, একটা এরাতে শুধুমাত্র বেড়েছে। দিস ইজ পার্টনারশিপ এইজ। এটা পৃথিবীর ইতিহাসের একটা অন্যতম এইজ, যেই কারণে আমি এতক্ষণ ধরে এটাকে রেকগনাইজ করছিলাম আপনাদের সামনে। এখন দেখেন এই পার্টনারশিপ এইজটা এরকম হলো। দ্যাট মিনস আপনারা বুঝতেই পারছেন যে এই এইজটাকে ধরে কাজ করতে হবে, এআই এইজটাকে ধরেও কাজ করতে হবে। যদি আপনি এই আপডেটেড ওয়ার্ল্ডের সাথে অনেক বেশি কানেক্টেড থাকেন তাহলে ওয়েলথ ক্রিয়েশন করা আপনার জন্য ইজি পিজি গেম। বিলিভ মি অর নট, ইজি পিজি গেম। এই হিস্টোরিকটাকে আমরা দেখলেই, এটার প্যাটার্নটা রেকগনাইজ করলেই আমরা এটার মিস্টেরিটাকে সলভ করতে পারি আসলে। অ্যান্ড আপনারা অলরেডি বুঝতেই পারছেন যে এটার মিস্টেরিটা আমরা দারুণভাবে সলভ করেছি। যে পৃথিবী চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত ওয়েলথ ক্রিয়েশনের টাইমলাইন কমে যাচ্ছে, টাকা ইনকাম করা সহজ হচ্ছে, বাট ফিল হচ্ছে কঠিন। আপনি যদি একটুখানি অ্যাওয়ার হন, আপনি যদি একটুখানি স্মার্ট ইনাফ হন, আপনি যদি একটুখানি লার্নিংয়ে ফোকাসড হন, যে ভাই আমি একটুখানি শিখি জিনিসপত্রগুলো, কারণ আপনি না শিখলে তো পৃথিবীর যে আপডেট হয়ে যাচ্ছে এইটার সাথে তো আপনি তাল মিলাতে পারবেন না। বিলিভ মি অর নট, আপনি যদি এটা করতে পারেন ধনী হওয়া আপনার জন্য খুবই সহজ হবে। আর যদি আপনি এটাকে কঠিন ভেবেই বসে থাকেন তাহলে এটা আপনার জন্য আজীবন কঠিনই থেকে যাবে। লাস্ট অফ অল আপনাদের জন্য একটা দারুণ অ্যানাউন্সমেন্ট। আমার একটা স্পেশাল সেশন, যেটা বাংলাদেশের অলমোস্ট, আমি একটাই সেশন নিয়েছি পর্যন্ত এবং অলমোস্ট 2000+ মানুষ করেছে। 2000+ মানুষ করে তারা তাদের লাইফে দারুণভাবে বেনিফিটেড হয়েছে। তারা এরকমভাবে শেয়ার করেছে যে ইনকাম করার জন্য, মানি ক্রিয়েশনের জন্য এর চেয়ে সেরা সেশন, এর চেয়ে সুন্দর গাইডলাইন অথবা এত সহজ যে পথ হতে পারে, এই জিনিস আমি জীবনে কখনো দেখি নাই। সেশনটার নাম হচ্ছে মিলিয়নিয়ার সিক্রেট। কোন সিক্রেটটাকে ইউজ করার মাধ্যমে আপনি আপনার লাইফের ফাস্টেস্ট মিলিয়ন অ্যাচিভ করবেন। দেখেন ফাস্টেস্ট মিলিয়ন মানে কি? ফাস্টেস্ট মিলিয়ন মানে ফার্স্ট মিলিয়ন না। অর্থাৎ আপনি হয়তো জীবনে অলরেডি 1 মিলিয়ন করে ফেলেছেন, বাট এটা অনেকে 10 বছরে করেছেন, অনেকে হয়তো 5 বছরে করেছেন, অনেকে হয়তো 7 বছরে করেছেন। এটা অনেক বড় টাইম লাইন ভাই। ফাস্টেস্ট মানে হচ্ছে কি দ্রুত করা, দ্রুত মিলিয়ন অ্যাচিভ করার যে সিক্রেট ফর্মুলা, এই জিনিসটা আমি শেয়ার করি। এখানে আমি শেয়ার করে থাকি মিলিয়নিয়ার ম্যাথ অ্যান্ড মিলিয়নিয়ার ম্যাপ। কোন ম্যাপটাকে ধরে ধরে আপনি মিলিয়নিয়ার হতে পারবেন, এবং আমি 5টা ওয়ে শেয়ার করি মিলিয়নিয়ার হওয়ার জন্য। আপনি যদি 5 ভাবে এটাকে করতে পারেন তাহলে আপনি 50 লাখ ইনকাম করতে পারবেন, 4 ভাবে করতে পারলে 40 লাখ, 3 ভাবে করতে পারলে 30 লাখ, এবং আপনি যদি 1 ভাবেও করতে পারেন তাহলে মিনিমাম 10 লাখ। মিলিয়নিয়ার সিক্রেটে জয়েন করার জন্য কি করতে হবে? এটা যারা আমার ইউটিউবের ভিডিওগুলো কন্টিনিউয়াস দেখেন তাদের জন্য অ্যাবসলিউটলি ফ্রি, এবং এটা আপনাদের জন্য জানুন একটা গিফট হতে যাচ্ছে। আমার ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন মিলিয়নিয়ার সিক্রেটে জয়েন হওয়ার জন্য। আপনারা সেখানে আপনাদের নাম, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল দিয়ে জয়েন করে ফেলতে পারবেন। আপনাদেরকে পেমেন্ট করতে হবে না। অ্যান্ড কমেন্ট বক্সে আপনারা
সেম লিঙ্কটা পেয়ে যাবেন, যে কোনো জায়গা থেকে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। এবং একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, আপনি আপনার লাইফে যা কিছু শিখছেন, যা কিছু শুনছেন, প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পরে যদি দেখেন যে এটা কাজ করছে না, তাহলে ভাই এটাকে ফেলে দেন, যে না এটা কাজ করে না, এটাকে আমি ফেলে দিলাম। বাট যদি দেখেন যেটা কাজ করে, তখন এটাকে আঁকড়ে ধরে বসে থাকেন। বিকজ আমরা আমাদের লাইফে অনেক কিছু শিখি, অনেক কিছু শুনি, কিন্তু ইমপ্লিমেন্ট করি না। আমি কনফিডেন্টলি বলতে পারি, আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও যাচ্ছে, এগুলো যারা ফলো করছেন এবং ইমপ্লিমেন্টেশন করছেন, তারা তাদের লাইফে দারুণভাবে রেজাল্ট পাচ্ছেন। এবং আমি কমেন্ট বক্সগুলো মাঝে মাঝে চেক করি। এক ভাই বলছিলেন যে ম্যাজিক অফ মোমেন্টাম নামে আমার একটা সেশন, যেটা ইউটিউবে আপলোড করা আছে, এটার থাম্বনেইলটা এরকম ছিল যে কখন রাতারাতি ধনী হওয়া যায়। এই সেশনটা করার পরে একজন ভাই দারুণভাবে কমেন্ট করছিলেন যে ভাই আমি মানে খুবই ফাস্ট এখন মানে কাজ করতে পারছি, আমার লাইফের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে গিয়েছে। এবং আপনাদের জন্য একই কথা, যে আপনি যদি আপনার লাইফের প্রবলেমগুলো সলভ করতে চান, জেনুইনলি যদি করতে চান, প্র্যাকটিক্যালি যদি করতে চান, তাহলে প্র্যাকটিক্যালি আপনার জিনিসগুলোকে নিয়ে কাজ করতে হবে। দেখা হচ্ছে আবার পরবর্তী মঙ্গলবার, যেহেতু আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও পাবলিশ করি, সো দ্যাট আপনি চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা কষ্ট করে খুঁজতে হবে না যে ভাই আমি কিভাবে পাবো ভিডিওগুলা, ইউটিউব আপনাকে অটোমেটিক দিয়ে দিবে। এটাই স্মার্টেস্ট সলিউশন। আপনি যেহেতু স্মার্ট মানুষ, সেহেতু এই সলিউশনটা আপনার জন্য গ্রেটেস্ট সলিউশন হতে পারে। অ্যান্ড অনেক বেশি ভালো থাকুন। স্টে ব্লেসড বাই দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।